আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন জবাব চাই বাংলায় বিশেষ এপিসোডে। আমি কিশলয় ময়ূখের অনুপস্থিতিতে আমি কিশলয় ময়ূখ আবার কাল থেকে আপনাদের সঙ্গে কথা বলবে, কিন্তু আজকে আমি আপনাদের অত্যন্ত ভালো একটা খবর জানাতে চাই, সুখবর জানাতে চাই, যে খবরের জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, গোটা বাংলা অপেক্ষা করেছে। কি জানেন, আমরা দেখেছি এ রাজ্যে যখন ট্রেন ভাঙচুর হয়েছে, সিএ ওয়াকফের আন্দোলনের নামে অসভ্যতামো হয়েছে, গুন্ডামো হয়েছে, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে দেখেছি পেট্রোল পাম্পে, টেবিলের তলায় পুলিশ লুকিয়ে থেকেছে। একদল, একটা গ্রুপ, একটা সেকশনকে কোনো ব্যবস্থা না নিয়ে মাথায় তুলে এর আগের সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী যা করেছিলেন, এবার সেটা কারেকশন হতে চলেছে। কেন? তার কারণ হচ্ছে নতুন নিয়মে, অবশ্যই নিয়ম ছিলই আগে, এবার নতুন করে ইমপ্লিমেন্ট হচ্ছে। এই নিয়মে সরকারি প্রপার্টি কেউ যদি ভাঙচুর করে তাহলে ভয়ঙ্কর ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে। ব্রেকিং নিউজ জবাব চায় বাংলার একদম শুরুতে। ব্রেকিং নিউজ, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনো ছাড় নেই। নৈরাজ্যের সংস্কৃতি রুখতে বেনজির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। অভিযুক্তদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সম্পত্তি নিলাম করা হবে, করে মেরামতি করা হবে। শনিবার ডায়মন্ড হারবারের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। যে ভাঙচুর করছে তারা গ্রেফতার হবে, তারপর তাদের সম্পত্তি, তাদের প্রথমে কম্পেনসেশন চাওয়া হবে, কম্পেনসেশন না দিতে পারলে, ক্ষতিপূরণ না দিতে পারলে সম্পত্তি নিলাম করে দেওয়া হবে। অর্থাৎ উত্তরপ্রদেশে যে আইন চলেছিল, আইনের শাসন চলছে, আসামে যে আইন চলছে, সেই আইন এবার বলবৎ হবে। এ রাজ্য যে আইন হওয়ার কথা ছিল, এ রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকে আইনের শাসন চান। সেই আইনের শাসন প্রতিষ্ঠিত করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক তো বটেই, সাধারণ মানুষও তো বটে, আমরা ভোটারও তো বটে, রাজ্যের বাসিন্দাও তো বটে। সত্যি বলছি, আবারও বলছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এ রাজ্যের নবনির্বাচিত সরকারকে স্যালিউট। এই কদিনে যা যা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন তার জন্য স্যালিউট এবং ধন্যবাদ। এগুলো লং পেন্ডিং ছিল, অনেক দিনের অপেক্ষা ছিল। যে ভাঙচুর করলে ছাড় নয়, ট্রেন পোড়ালে ছাড় নয়, স্টেশন ভাঙলে ছাড় নয়, পুলিশ স্টেশন পোড়ালে ছাড় নয়, বিডিও অফিস পোড়ালে ছাড় নয়, ছাড় নয়, ছাড় নয়। কিন্তু এর আগের সরকার ছাড় দিয়ে এসেছে। পুলিশকে লুঙ্গি বাহিনী উড়ন্ত লাথি মেরেছে, পুলিশ পালিয়ে গিয়েছে, পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে, পুলিশ পেট্রোল পাম্পে লুকিয়েছে, হিন্দুদের বাড়ি জ্বলেছে, সরকারি সম্পত্তি জ্বলেছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুটো ঘটনা, আসানসোলের ঘটনায় আসানসোল পুলিশ স্টেশনে পাথরবাজি করা হয়, একটা পার্টিকুলার সেকশন তারা পাথরবাজি করে, 26 জনকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকের থেকে কম্পেনসেশন নেওয়া হবে, ক্ষতিপূরণ নেওয়া হবে যারা ভাঙচুর চালিয়েছে। আজকে পার্ক সার্কাসে একই ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা হয়েছিল, ছবি দেখাবো। পার্ক সার্কাসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা হয়। আসানসোলে যেটা হয়েছিল, পার্ক সার্কাসে প্রতিবাদের নামে, গণতন্ত্রের নামে, সংবিধানের নামে, অধিকারের নামে, বিক্ষোভের নামে, প্রতিবাদের নামে বাঁদরামো গুন্ডামি করার চেষ্টা করা হয়। পুলিশ ব্যবস্থা নেয়। প্রথমে দেখায় কি হচ্ছে, পার্ক সার্কাসের ছবিগুলো দেখুন। ভারতের একটা পতাকা নিয়ে নেওয়া হয় হাতে, এটা আগেও দেখেছি।
ওয়াকাফ আন্দোলনে দেখেছি, সিএতে দেখেছি, গুন্ডামি ধ্যাসটামো করার আগে ভারতের একটা পতাকা নিয়ে নেওয়া হয় শিল্ড হিসেবে। এই ভারতের পতাকা, কনস্টিটিউশন, এগুলোর পিছনে থেকে আসলে গুন্ডামি এবং অগণতান্ত্রিক অ্যাক্টিভিটি আর করা যাবে না। এটা নতুন বাংলা, এটা সোনার বাংলা, এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলা, এটা বিজেপির নতুন সরকারের বাংলা, এটা আর দেশ বিরোধী জেহাদি শক্তিদের বাংলা নয়। এই স্পষ্ট বার্তাটা চলে যাক। এটা রাষ্ট্রবাদী যে কোনো মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, আমরা সকলে ভাই ভাই, কিন্তু রাষ্ট্রবাদী হতে হবে, রাষ্ট্রবিরোধী হলে হবে না। পার্ক সার্কাসের ছবি, আসানসোলের ছবি, দুটো ছবি দেখালাম। বাস ভাঙচুর হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়। এবার আমি দেখাতে চাই আমাদের প্রতিনিধি মেঘা, আসানসোলের ছবিটাও দেখাচ্ছি, সেখানে তাণ্ডব করার চেষ্টা হয়, আসানসোলের পুলিশ স্টেশন ভাঙচুরের চেষ্টা হয়, একই গ্রুপ, একই দল এসে করার চেষ্টা করে, তাদেরকে থামিয়ে দেওয়া হয়, 26 জনকে অ্যারেস্ট করা হয়। আমাদের প্রতিনিধি মেঘা, পার্ক সার্কাসে কিভাবে তাণ্ডব চলে এবং পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যে বাসগুলো, যে গাড়িগুলো ব্যবহার করেছে, সেগুলোকে কিভাবে ভাঙচুর করে এই গুন্ডা বাহিনী, একবার দেখাবো। পার্ক সার্কাস 7 পয়েন্টে যখন সংখ্যালঘুদের একটি মিছিল হচ্ছিল, সেই সময় ধুমধুমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একেবারে গার্ডরেল পড়ে রয়েছে এবং যে ইট, সেই পাথর, এই পাথরগুলো দিয়ে কিন্তু মারা হয়েছিল। সামনে বাসে ধাক্কা মারা হয়েছিল, বাসের কাচ এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাসের ভেতরে আমি একটু যাব, ভেতরের ছবিটা দেখাবো। এই রকম বড় বড় ইটের চাকলা পড়ে রয়েছে, ঠিক এক একটা জায়গায় এইরকম বড় বড় ইট রয়েছে। রাস্তা থেকে ইট পাথর তুলে তুলে ঠিক এই রকম ইটের এক একটা চাকা, অশান্তির পরিবেশ তৈরি করার একটা চেষ্টা। এখানে যিনি বাসের চালক, তিনি আপনার সঙ্গে রয়েছে, একটু কথা বলবো। আপনার কোথায় লেগেছে? আমার এই জায়গাটায় লেগেছে। প্রশাসন সব ওদিকে সরিয়ে দিয়েছে, প্রশাসন যেই চলে এসছে, হ্যাঁ, আসার পরে ওরা ইট ফিরতে উঠতে আসে, আস্তে আস্তে আমার গাড়িটাকে ভাঙচুর করে, গাড়ির সামনে থেকে একটা ইট এসে আমার এই জায়গাটা লাগে। কেন্দ্রীয় বাহিনীর অন ডিউটি বাস কিন্তু এটা। বাসের সামনের যে কাঁচটা একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কাঁচ একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে ভেতরের সিটে আমরা দেখছি, সিটে যেরকম ভাঙচুর হয়েছে সেরকম বাসের যিনি চালক ছিলেন, সেই মুহূর্তে ডিউটি প্রাপ্ত যিনি চালক ছিলেন, তার কাঁধে লেগেছে। তিনি এই মুহূর্তে বাসের ভেতরেই বসে রয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে কি অশান্তির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, এবং যেটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সরকার গঠনের পর আমরা একটা ছবি দেখলাম যে পুলিশ কতটা তৎপর হতে পারে, পুলিশ যত দ্রুত সম্ভব কতটা অ্যাকশন নিতে পারে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। পুলিশের গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, পুলিশ স্টেশন, যে কোনো সরকারি সম্পত্তি ভাঙলে কি হবে আবার মনে করাই, যারা এই কাজগুলো করছে বা করার পরিকল্পনা করছে, প্ল্যান করছে, জানি না কোথা থেকে ফান্ড পাচ্ছে, কোথা থেকে টাকা পাচ্ছে, তাদের মনে করাই, প্রথমে আপনারা গ্রেফতার হবেন, জেলে পোড়া হবে, গারদের পিছনে ভরা হবে। তারপর কি হবে? তারপর পুলিশ নিজের দাওয়াই ঠিক দেবে এবং ক্ষতিপূরণটা আপনাদের কাছ থেকেই নেওয়া হবে। প্রথমে আপনাদের বলা হবে এত হাজার, এত লাখ, এত কোটি টাকার ক্ষতি হয়েছে, টাকাটা দিন। যদি না দিতে চান তাহলে আপনাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে। বাজেয়াপ্ত করার পর যারাই ভাঙচুর চালাবে তাদের বলছি, এটা তাদের উদ্দেশ্যে, এবং বাজেয়াপ্ত করার পর সেই সম্পত্তি নিলাম হবে, নিলামে যে টাকা উঠবে ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যদি দেখা যায় যে ওই সম্পত্তি বেআইনি, ওই স্ট্রাকচার বেআইনি, তাহলে সেখানে চলবে বুলডোজার। যদি বেআইনি স্ট্রাকচার হয় বুলডোজার চলবে। বুলডোজার চলাটা এ রাজ্যে বেআইনি স্ট্রাকচার যদি হয় তাহলে স্বাভাবিক হিসেবেই ধরে নিন, যা উত্তরপ্রদেশে দেখেছেন, যা অসমে দেখেছেন এবং দেশের অন্যান্য জায়গায় দেখেছেন। আর বেআইনি স্ট্রাকচার করে থাকা যাবে না, সরকারি সম্পত্তি ভাঙচুর করে ঘুরে বেড়ানো যাবে না। এরপর আমি দেখাতে চাই পুলিশ অ্যাকশনের কথা বলছিলাম। পুলিশ অ্যাকশন, প্রথমে গুন্ডামিটা দেখালাম, পার্ক সার্কাসে গুন্ডামি করার চেষ্টা হয়েছে, আসানসোলে হয়েছে। আমি দুটো ছবি দেখাই। পার্ক সার্কাসে দাবাং পুলিশ, পুলিশের হাত খুলে গিয়েছে, পুলিশের হাত খুলে গিয়েছে, পুলিশের হাতে ডান্ডা উঠে গিয়েছে। আর ওই ডান্ডাগুলো আর দেখানোর জন্য নয়, ওই ডান্ডাগুলো ব্যবহার হবে প্রয়োজন বুঝে, সঠিক জায়গায়, শরীরের যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার হবে। পার্ক সার্কাসের ছবি দেখায়, পুলিশ দাবাং হয়ে গিয়েছে, পুলিশ দাবাং হয়ে গিয়েছে। দুটো ছবি, তৃণমূল জামানায় পুলিশ কিভাবে নিষ্ক্রিয় থাকতো, পুলিশকে উড়ন্ত লুঙ্গির উড়ন্ত লাথি খেতে হতো, ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি। এখন দেখতে পাচ্ছি পুলিশ অ্যাকশন নিচ্ছে। পুলিশ অ্যাকশন কিভাবে নিচ্ছে?
আইন মেনে নিচ্ছে, যেখানে লাঠিচার্জের প্রয়োজন সেখানে লাঠিচার্জ করছে, যেখানে প্রিজন ভ্যানে ওঠানোর প্রয়োজন সেখানে প্রিজন ভ্যানে ওঠাচ্ছে, যেখানে অ্যারেস্ট করার প্রয়োজন সেখানে অ্যারেস্ট করছে, যেখানে রেড করার প্রয়োজন সেখানে রেড করছে। দুটো ছবি, তৃণমূল জমানায় নিষ্ক্রিয় পুলিশ এবং বিজেপির আমলে অবশেষে সক্রিয় হয়েছে পুলিশ। তৃণমূল জমানায় কি হয়েছিল? গুন্ডামির বাড়ন্ত হয়েছিল। গুন্ডারা যেভাবে বাড়ন্ত হয়েছিল গুন্ডামির, সেই গুন্ডামির বাড়ন্তটা এখন এই মুহূর্তে কমছে বিজেপির আমলে। আমরা কি কি দেখেছি? মুর্শিদাবাদ দেখেছি, মোথাবাড়ি দেখেছি, বেলডাঙ্গা দেখেছি, মহেশতলা দেখেছি, আমাদের একদম বাড়ির পাশে হাওড়া দেখেছি, রামনবমীর মিছিলে পাথর দেখেছি পুলিশ স্টেশনে এবং ফারাক্কায় বিডিও অফিসে এবং বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি তথা ট্রেন ভাঙচুর এবং আগুন দেখেছি। এই সব গল্প এখন অতীত হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনাবো, যখন এরকম অবস্থা হবে কি ব্যবস্থা হবে বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। এবার আমি দেখাতে চাই, জবাব চাই বাংলার দর্শকদের, সবকা হিসাব তো হোগা, সবার সাথ সবার বিকাশ হবে, গুন্ডামি করলে সবার হিসেবও হবে। মুখ্যমন্ত্রী বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন, এবার গুন্ডামি করলে কি হিসেব হবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। জবাব চাই বাংলার দর্শকদের জন্য। বাস ট্রেনে ভাঙচুর করলে ইমিডিয়েটলি গ্রেফতার হবে, জাতীয় সড়কে কোনো প্রতিবাদ করে জাতীয় সড়ক বন্ধ করা যাবে না, দিতে হবে মোটা ক্ষতিপূরণ, অপরাধীরাই ক্ষতিপূরণ দেবে। ভেরি ইম্পর্টেন্ট, অপরাধীদের পকেট থেকে ক্ষতিপূরণ আসবে, অপরাধীদের থেকে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। যদি না দিতে পারে অপরাধীদের সম্পত্তি নিলামে যাবে এবং যদি বেআইনি সম্পত্তি হয় চলবে বুলডোজার। আমি আসবো আজকের ডিবেটে, আজকে যারা রয়েছেন এবং যারা থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে স্টুডিওয়ে সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন, নীলাভ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, আমার সঙ্গে সজল ঘোষ থাকবেন বিজেপি বিধায়ক বরানগরের, আমার সঙ্গে দেবাশিস ধর থাকবেন বিজেপি বিধায়ক সোনারপুর উত্তরের এবং ইন্দ্রনীল খাঁ থাকবেন বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের। এটা আমার প্রথম টপিক। আজকের প্রথম টপিকের ডিবেটে আমি প্রবেশ করছি সত্যজিৎ স্যারকে দিয়ে, কারণ সত্যজিৎ স্যার কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা এবং ডিসি ছিলেন কলকাতা পুলিশের, এবং তিনি ওসিও ছিলেন কোথাকার এই সমস্ত পুলিশ স্টেশনগুলো যেখানে আজকে তাণ্ডবগুলো দেখছি। সত্যজিৎ স্যার ডিসি সাউথ ছিলেন আপনি। সত্যজিৎ স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এই গুন্ডামি তাণ্ডব ট্রেন জ্বালানো আমরা এর আগের সরকারের আমলে দেখতাম কোনো ব্যবস্থা হতো না, এবার দেখছি কড়া ব্যবস্থা হচ্ছে, প্রয়োজন ছিল তো? আপনিও তো এই জায়গাগুলো সামলেছেন। দেখুন, এই যে আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে স্পেসিফিক করা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই যে যেই নামগুলো আপনি কিছুক্ষণ আগে কিশোরয় বললেন, মোথাবাড়ি, শামশেরগঞ্জ, কালিয়াচক, বেলডাঙ্গা, হাওড়া, ফারাক্কা বিডিও অফিস, নানা জায়গা, এখানে যখন ভাঙচুর হয়েছে কিংবা এইরকমভাবে আইন হাতে তুলে নিয়েছে, জাতীয় সম্পত্তি নষ্ট করেছে, দীর্ঘক্ষণ ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছে, তখন কিন্তু কোনো অ্যাকশন হয়নি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। কিন্তু আজকে যে বর্তমান সরকার এসেছে, সে প্রথম থেকেই বলছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের চ্যানেলে আমি বারবার বলেছি, যতবার এসছি আজ থেকে 2-3 বছর আগে থেকে, যে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে, এবং এই আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলেও কিন্তু সাধারণ মানুষ বেঁচে উঠতে পারবে না। আরেকটা কথা বলি, যখন কালিয়াচক থানাকে আগুন লাগিয়ে দেওয়া হলো, এটা কম বড় কথা চিন্তা করা যায়? একটা থানা জ্বালিয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, তারপর সেটাকে রংচং করে নতুন করে আবার থানা, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বেলডাঙ্গাতে ওই রকম বিভৎস ঘটনা হলো, শামশেরগঞ্জে বিডিও অফিস ভাঙচুর করে দেওয়া হলো, বিডিওকে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। তারপরে আরেকটা কথা, শামশেরগঞ্জে সেই ছেলের আর বাবাকে কুচিয়ে মারা হচ্ছে, সেখানে কোনো অ্যাকশন নেই। অর্থাৎ এই অ্যাকশন নিতে হবে। এবং আরেকটা কথা যেটা আপনি বললেন, সব এই বর্তমান মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সবচেয়ে জায়গায় আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি ছোট্ট করে একটু শুনতে চাই, যে আগেও তো এই জায়গায় অশান্তি ঝামেলা হয়েছে। হ্যাঁ,
দেখুন একটা কথা বলি, যখন আপনি মনে হয় পার্ক সার্কাসেও ছিলেন পুলিশ হ্যাঁ স্টেশনে। আমি কড়াইয়া পুলিশ স্টেশনে চার্জেও ছিলাম। হ্যাঁ। তো যেটা বলছি কড়াইয়া বেনেপুকুর দুটোতেই ছিলাম আমি। তো এখন 6 ডিসেম্বর 92-তে যখন বাবরি মসজিদের সময়, তখনও কিন্তু আমরা এইরকমভাবে প্রচণ্ড ঝামেলার মধ্যে পেশ করতে হয়েছে। আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি, কারণ তখন সরকার ওপেনলি বলেই দিয়েছিল প্লিজ টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, আইন শান্তি বজায় রাখতে হবে, যে কোনোভাবে শান্তি আনতে হবে। ওপেন হ্যান্ড দেওয়া হয়েছিল এবং আমরা শান্তি এনেছিলাম, খুব শক্তভাবে আইন এনেছিলাম। এবং 200 মিলিটারি পোর্টলিয়াম থেকে আমার কন্ট্রোলে ছিল এবং আমাকে নিয়ে ওটা রাউন্ড করতে হতো সম্পূর্ণ এলাকায়, তিলজলা এবং পার্ক সার্কাস সম্পূর্ণ মিলিয়ে, তিলজলা শিবতলা লেন, কিছুটা বাইপাসের এই দিকটা 4 নম্বর ব্রিজ, এইসব মিলিয়ে। তো আমরা ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট সরকার যেটা চাইবে পুলিশ অফিসাররা সেটাকেই এনশিওর করে, কিন্তু এই আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে কিন্তু সরকার এইভাবে চালাতে পারবে না। একটা কথা বলি শুধু, দেখুন চোখের সামনে আপনাদের চ্যানেলে সেদিন আপনি আমাকে ডেকেছিলেন বিডিওর অফিসে, সেই এসআইআর নিয়ে এক কি ইসলাম নাম ছেলেটার নাম আমি ভুলে গেছি, একজন সেই মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম সে বিডিও অফিসে বিডিওকে চেয়ার ছুঁড়ে মারছে। এটা দেখে কত বিডিও অফিসটাকে ভাঙচুর করে দিল। আজকে যেই কথাটা আপনি ওপেন বলে দিয়েছেন যে ভাঙচুর করলে সে পয়সা যে ক্ষতি করেছে তাকে দিতে হবে, সম্পত্তি বিক্রি করে সম্পত্তি থেকে সেই সরকার, বর্তমান সরকার সেই টাকা নিয়ে নেবে। এবং অর্থাৎ এই বার্তাটা পৌঁছচ্ছে টাকা না দিতে পারলে সম্পত্তি নিলাম করে দেওয়া হবে, তাও ক্ষতিপূরণ নিতে হবে, এটা মামার বাড়ি নয়। অর্থাৎ এটা কেন বর্তমান সরকার এটা কেন স্ট্যান্ড নিয়েছে? অর্থাৎ বার্তা দিতে চাইছে যে আপনারা সাবধান হয়ে যান, আপনার সরকারি সম্পত্তি নষ্ট করবেন না, যে কোনো সময় গিয়ে বিধানসভা ভেঙে দিলাম, অমুকটা ভেঙে দিলাম, এটা চলবে না। এই যে ভাঙাভাঙির ব্যাপার, সম্পত্তি নষ্ট করার ব্যাপার, এটাকে আটকাতে হবে। আটকাতে গেলে রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রুল অফ ল এবং আইনের শাসন যা এতদিন ছিল না, লবডঙ্কায় গিয়েছিল, গোল্লায় গিয়েছিল এই রাজ্য। আমার সঙ্গে সজল ঘোষ যোগ দিয়েছেন, বিজেপি বিধায়ক বরাহনগরের। সজলদা, এতদিন আমরা ঝুলন্ত লুঙ্গির উড়ন্ত লাথি দেখেছি, লাইভে দেখাতে বাধ্য হয়েছিলাম, পুলিশকে টেবিলের তলায় লুকোতে দেখেছি, পেট্রোল পাম্পের পিছনে দৌড়তে দেখেছি, নার্সের পিছনে গিয়ে লুকোতেও দেখেছি আরজি করে। অবশেষে সেই সূর্য উঠলো যেদিন পুলিশ আজকে এই গুন্ডামো বাঁদড়ামো পার্ক সার্কাস এবং আসানসোলের ক্ষেত্রে ব্যবস্থা নিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এই ভাঙচুর করবে তাদের প্রপার্টি নিলাম করে হলেও ক্ষতিপূরণ দিতে হবে। তার মানে এটা মামার বাড়ি নয়, এটা একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে। বলুন দাদা। আসলে দেখুন, এই যে বারবারন্ত, এই দোষটা তো ওদের নয়, ওদেরকে অভ্যেসে পরিণত করে দেওয়া হয়েছে যে আপনি বিনা হেলমেটে বাইক চালাতে পারেন, আপনি সারা রাত ধরে মজলিস না কি হয় ওদের একটা, তার নাম করে সারা রাত আপনি তীব্র তারস্বরে মাইক বাজাতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন, আপনাকে কেউ কোনো বাধা দেবে না। আপনার যদি খুব বেশি লাইসেন্সের দরকার হয়, মাথায় একটা ফেক টুপি পরে নেবেন, আর আপনার কোনো আইন নেই, আপনি আইনের ঊর্ধ্বে চলে গেলেন। এই যে ওদের যেই মানসিকতাটা সৃষ্টি করেছে, এইটার পেছনে গত 50 বছরের কনস্পিরেসি দায়ী। শুধু ভোটের কাছে নিজের আইন, নিজের দেশ, নিজের সার্বভৌমত্ব সমস্ত কিছু বিক্রি করতে রাজি হয়েছিল। কখনো বামেরা একটু আন্ডারওয়্যার পরে করেছিল, এই সরকার পুরো, আগের সরকার পুরো নির্লজ্জভাবে উলঙ্গ অবস্থায় তারা করেছে। আজ তারই ফল পাচ্ছে। এ বেশি দিন যাবে না, শক্ত হাতে দমন করলে এরা নিশ্চয়ই কিছুদিনের মধ্যে বুঝে যাবে। এরা আফটার অল তো দিনের শেষে এদের মধ্যে দেখুন, পার্ক সার্কাসের গুলো আর আসানসোলের গুলো কিন্তু বাঙালি নয়, ভালো করে বুঝে নিন। যেগুলো বাংলার আছে মোটামুটি তারা কিন্তু বুঝে গেছে, বাঙালি বুদ্ধিমান জাত, তারা বুঝে গেছে। যেগুলো এখনো অন্য রাজ্য থেকে এসছে, মানে ওই বহিরাগত, তারা বুঝতে একটু সময় লাগবে, সপ্তাহখানেকের মধ্যে সব নর্মাল হয়ে যাবে, কোনো চিন্তা। হ্যাঁ না সজল দা, ছবিগুলো আমি দেখাচ্ছি, এই সিএ এর সময় দেখেছি, ওয়াকফের সময় দেখেছি, হাতে একটা জাতীয় পতাকা নিয়ে নেওয়া হয়। সিএ এর সময় মুখ্যমন্ত্রী নামটা বলুন, হ্যাঁ সিএ এর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, আর আজকের চেহারাটা বলুন। না সজল দা, আমি নেচারটা বলছি, হাতে একটা জাতীয় পতাকা নিয়ে নেওয়া হয়, তারপর বলা হয় আমি প্রতিবাদ আন্দোলন করছি সংবিধানের নামে, বলে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়। এগুলো কি করা যাবে? এটা গত 5 বছরের ট্রেন্ড, তার আগে কিন্তু এটাও ছিল না।
তার আগে এটাও ছিল না। গত 5 বছরের ট্রেন্ড যে আমি ভাই দেশপ্রেমিক, আমার দেশপ্রেম নিয়ে, আমার দেশের প্রতি আস্থা নিয়ে কোনো অভিযোগ হবে না। আমি ট্রেন পড়াচ্ছি আমার রাগে, আমার কওমের স্বার্থে, আমার ধর্মীয় কারণে আমি ট্রেন পড়াচ্ছি। সেটা আজকে বন্ধ, সেটা আজকে বন্ধ। যে আজকে আপনি, এবং এটা একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু মুসলমান সমাজকে উদ্দেশ্য করে লেখা, মানে এই আইনটা তৈরি হয়নি। এই আইনটা কিন্তু যদি কেউ শিব মন্দিরের মাথায়, হনুমান মন্দিরের মাথায়, কালী মন্দিরের মাথায় এ ধরনের মাইক বাজায়, সেক্ষেত্রেও আপত্তি হবে। মুশকিল হচ্ছে আমরা যারা বাঙালি এরিয়ায় বসবাস করি, তারা আমরা এগুলো বাজাই না, বাজাতে পারি না চাইলেও, কারণ পাড়ার 4টে লোক অপোজ করবে। মুশকিল হচ্ছে এরা যে কমিউনিটিতে বেশিরভাগ মানুষ বাস করে, সেখানে এদেরকেও অপোজ করতে চায় না। এদের মধ্যে যারা শিক্ষিত, যারা মার্জিত, যাদের ভবিষ্যতের স্বপ্ন আছে, দেখবেন তারা না আস্তে আস্তে এই সব জায়গা থেকে বেরিয়ে আমার আপনার মতন যে সব অঞ্চলগুলোয়, সেখানে ওরা চলে আসতে চাইছে, তারা এদের মধ্যে থাকতে চাইছে না। আমি বলছি যে দেখুন, এদের তো আফিম খাইয়ে রাখা হয়েছিল, একটু আফিমের ঘরটা কেটে যাক, এরাও বুঝতে শিখবে হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং। ঠিক, আমি সজলদা আসছি। দেবাশিস ধর, বিজেপি বিধায়ক, সোনারপুর উত্তরের আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, জবাব চাই বাংলায় স্বাগত। আমি কিশলয় আমি প্রশ্ন করছি, আফিমের এই আমেজ থেকে বেরিয়ে আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সেই সময়টাও তো এই গুন্ডামি, তেঁদড়ামো, আইন ভাঙার জন্য দেওয়া যাবে না। আইন যদি ভাঙা হয়, কালকেও ব্যবস্থা নেওয়া হবে, আজকেও নেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তো এই পুলিশ অফিসার যারা আজকে লাঠি হাতে বীর দর্পে প্রয়োজন পড়লে লাঠি ব্যবহার করছেন, তারাই তো উড়ন্ত লাথি খেয়ে পালিয়ে যাচ্ছিলেন, টেবিলের তলায় লুকোচ্ছিলেন। সরকার পরিবর্তন হওয়ায় গোটা পুলিশি সিস্টেমটার পরিবর্তন, মানে আশ্চর্যভাবে এই জাস্ট 8 দিন 10 দিনে। দেবাশিস দা, দেখুন, পুলিশ ততটাই কাজ করতে পারে বা পারবে বা মানে করে এসছে, সেটা সরকারের উইল পাওয়ারের উপর ডিপেন্ড করে। যিনি সরকার পরিচালনা করছেন, যে সরকার এবং তার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা যেভাবে পুলিশকে পরিচালনা করবে, সেটা যদি সদর্থক পরিচালনা হয়, পুলিশও কিন্তু সেইভাবেই কাজ করবে। আমাদের পুলিশকে যে ডিউটি করতে হয়, সেটা আইন মেনে করতে হয়, সংবিধান মেনে করতে হয়। কিন্তু দুঃখজনকভাবে গত 15 বছরে পুলিশকে এমন একটা জায়গায় এই সরকার নামিয়ে দিয়েছে, সেখানে আইনের শাসন বলে কিছু ছিল না। পুলিশ নিজেরা সন্ত্রস্ত ছিল, ভীত ছিল, এবং সব থেকে বড় কথা, যে পুলিশ অফিসার অ্যাকশন নিতে চেয়েছিল, তাদেরকে কিন্তু প্রত্যেককেই কিন্তু মানে তাদের এগেনস্টে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং কখনোই মনে হয়নি যে পুলিশকে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এটাই বার্তা দেওয়া হয়েছিল, তারা যা খুশি করুক, সেই ভোট ব্যাংকের স্বার্থে ওই দুধেল গাইদের যে থিওরি, তাদেরকে সেই থিওরি মেনে কাজ করতে বলা হয়েছে। তো আজকে সংবিধান মেনে না কাজ করানোর জন্য যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থাটাই উঠে গেছে। এই আইন শৃঙ্খলা ব্যবস্থা উঠে যাওয়ার জন্য যেটা ঘটেছে, যে আজকে পুলিশকে, মানে আজকে যেটা ইউপি যেটা করতে পেরেছে, উত্তরপ্রদেশ করতে পেরেছে, আসাম করতে পেরেছে, বিহার করতে পেরেছে, আজকে কিন্তু সবসময় যে দেখবেন পশ্চিমবঙ্গ মনে হয় যে এর থেকে একটা আলাদা জায়গায় কোনো তার এখানে ব্যতিক্রমের জায়গায় রয়েছে। তো একটা কথাই আমরা বলতে পারি যে এই ব্যবস্থাপনা কিন্তু দীর্ঘদিন ধরে চললে দেশটা তো এমনিতেই মানে রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে মানে আসার পথে হয়তো আমাদের একটু সময় লাগবে, 6 মাস 1 বছর সময় লাগবে। দেবাশিস দা, আমি আসছি, আপনার কাছে আসছি। আমি ছোট্ট একটা প্রতিবেদন দেখাতে চাই। আপনি বলছেন পুলিশি ব্যবস্থা, মানে সরকার বদলালে, সরকার সঠিক পদক্ষেপ নিলে, মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নিলে পুলিশি ব্যবস্থাও বদলে যায়। আমি মেঘার একটা প্রতিবেদন দেখাতে চাই অ্যারেস্টের সময়, সেই সময় পুলিশে কি ব্যবস্থা চলছিল, সেই সময় একটা ছবি দেখিয়ে ফিরছি আলোচনায়। নীলাভও রয়েছে আমার সঙ্গে, আসছি, দেখুন। যারা পার্ক সার্কাসে এসে যারা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল, পুলিশ এই মুহূর্তে একেবারে তাদেরকে গ্রেফতার করছে। আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, পার্ক সার্কাস 7 পয়েন্টের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। সংখ্যালঘুদের একটি মিছিল আসছিল এবং সেই মিছিলকে ঘিরে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে একেবারে পুলিশি অ্যাকশন, এই মুহূর্তে পুলিশি অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। একেবারে সশস্ত্র পুলিশ আধিকারিকরা, পুলিশ অ্যাকশন এই মুহূর্তে একেবারে পুলিশ লাঠিচার্জ চলছে। একেবারে ধরে পুলিশ একেবারে ধরে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে
সে সেই মুহূর্তের ভিডিও করছিল। পুলিশ অ্যাকশন, একেবারে অন্যরকম পুলিশ অ্যাকশন এবার শহর কলকাতায় দেখা যাচ্ছে। একেবারে ধরে ধরে যারা এখানে জমায়েত করেছিল তাদেরকে ধরে ধরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স, বিএসএফ জওয়ানরা তারা রয়েছে শহর কলকাতার বুকে। একটা অন্যরকম অ্যাকশনের ছবি একেবারে সরকার বদলের পর শহর কলকাতা, রাজ্যবাসীর মানুষ। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। নীলাভ, যারা ভাঙচুর করবে, যারা অসভ্যতামি গুন্ডামো করবে, পার্ক সার্কাস হোক কি আসানসোল, মেটিয়াবুরুজ, গড়িয়াহাট, বেহালা, তাদের ঘাড় ধরে তোলা হবে প্রিজন ভ্যানে। যদি সম্পত্তির ক্ষতি করা হয় তাহলে তাদের থেকে কম্পেনসেশন নেওয়া হবে। আইনজীবী হিসেবে আইনের ওপর একটু যদি আমরা লক্ষ্য রাখি, এগুলো এই সিস্টেমগুলো তো আগেও ছিল, এতদিন করা হতো না। দেখুন, প্রথমত যারা পার্ক সার্কাস বলুন, মেটিয়াবুরুজ বলুন, আসানসোল বলুন, যেই জায়গায় এই বাদরামি গুন্ডামি করছে, যারা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে জাতীয় পতাকার অবমাননা করে বাস ভাঙছে, বাসে আগুন দিচ্ছে, স্টেশন ভাঙছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই তোমরা 15 বছর যা করে এসছো সেই অভ্যেসটা বদলাও। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন আর মমতা নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। হয় তোমরা নিজেরা শুধরে যাও, নয় তোমাদের কি করে শুধরে দিতে হয় সেটা রাজ্যের পুলিশ দেখে নেবে। রাজ্যের পুলিশের হাতে কিন্তু মোটা মোটা লাঠি থাকে, যেই লাঠি আজকে পার্ক সার্কাসে চলেছে। যদি এরকম ঘটনা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, যদি কোনো রকম এই আন্দোলনের নামে বাদরামি হয়, তাহলে তাদের কি করে শুধরে দিতে হয় সেই জিনিসটা রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের জানা আছে। পাশাপাশি এরা যদি ভেবে থাকে আগের মতো সরকারি সম্পত্তিতে আগুন জ্বালিয়ে ভাঙচুর করে নাচাগানা করে ওখানে আন্দোলন করবে, তাহলে ভুল করছে। কারণ সরকারি সম্পত্তি ভাঙলে তার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের টাকাটা কারুর মামার বাড়ির থেকে আসবে না, কাউকে জামাই আদর করে নিয়ে আসা হবে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের বাড়ি গাড়ি সম্পত্তি নিলাম করে সেই টাকা নিয়ে আসা হবে ক্ষতিপূরণের। সুতরাং আমি একটা কথাই বলবো, 15 বছরের অভ্যেস যত তাড়াতাড়ি তোমরা ছাড়তে পারবে, যত তাড়াতাড়ি ভদ্রপথে ফিরতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের পক্ষে ভালো হবে। আর নইলে আজকে যে 3rd ডিগ্রি চলেছে পুলিশের, সেই 3rd ডিগ্রি কিন্তু চলবে। এবং আজকের পুলিশ কিন্তু মমতার সময়কার পুলিশ না, এই পুলিশ লাঠির বাড়িও মারবে, প্রিজন ভ্যানে তুলেও নিয়ে যাবে। কারণ এই পশ্চিমবঙ্গে এখন আর শাসকের আইন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে পশ্চিমবঙ্গে, বিজেপি সরকার, সেই সরকারের এখানে বিজেপির সরকার হলো, সরকারটা পশ্চিমবঙ্গের সরকার, মানুষের সরকার, এবং এই সরকার আইনের শাসন চালাচ্ছে। আইনত যারা অপরাধ করবে তাদের উপরে 0 টলারেন্স নীতি এই সরকার নিয়ে রেখেছে। এই সরকার মমতার সরকার না যে তোমাদের ভোট ব্যাংকের জন্য তোমরা যা খুশি তাই করবে, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই করে যাবে আর বসে বসে দেখা হবে। ফলে এই অভ্যেস তোমরা ত্যাগ করো, যত তাড়াতাড়ি ত্যাগ করবে। আইনগুলো তো ছিল, আইনগুলো তো ছিল, কিন্তু আইনগুলো তো ইমপ্লিমেন্ট হতো না। এমনকি মুখ্যমন্ত্রী বলতেন যে এমন 12টা বাজাবে না 1 সেকেন্ডে, যদি আমরা না থাকি একটা কমিউনিটি। আমি তো কোনো 12টা একটা প্রতিদিন 12টা বাজে দুবার করে, সেই 12টা ঘড়িতে দেখতে পাচ্ছি, কোনো কমিউনিটি কারুর 12টা বাজাচ্ছে এমনটা দেখতে পাচ্ছি না। আমি মোফাক্কারুল ইসলামের একটা বক্তব্য শোনাবো। মোফাক্কারুল ইসলামকে আশা করি মনে আছে বাংলার মানুষের। SIR এর সময় যে তাণ্ডব হয়েছিল, জুডিশিয়াল অফিসারদের ধরে রাখা হয়েছিল, মানে এক প্রকার কিডন্যাপ করে রাখা হয়েছিল গোটা রাত্রি। সেই সময় মোফাক্কারুল ইসলাম তৃণমূলের ঘনিষ্ঠ, এক সময় মিমের হয়ে ভোটে দাঁড়িয়েছিল যে ব্যক্তি, তাকে পরবর্তীকালে অ্যারেস্ট করা হয়, তৃণমূল ঘনিষ্ঠ ছিল সে। যখন সেই বক্তব্য রাখছে, তার বক্তব্য একবার শোনাই। সেই সময় সে কি বলেছিল মোফাক্কারুল ইসলাম। তারপর আসি সজলদার কাছে, প্রত্যেকের কাছে, দেখুন।
আমি বলেছিলাম আজকে দুটো বিষয়ে কথা বলবো। আজকে প্রথম বিষয় হচ্ছে এই ঘটনা ফ্লাক্স সার্কাস এবং আসানসোলের, এবং তার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা সরকারের তরফে এই পদক্ষেপ যে কম্পেনসেশন দিতে হবে ভাঙচুর করলে। পরের যে টপিকে আমি যাব এরপরে, তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা অভিষেকের নামে কমপ্লেন করছে থানায় গিয়ে, এবং লিপস অ্যান্ড বাউন্স সহ বিভিন্ন বিষয় নিয়ে কি তথ্য উঠে আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমি 30 সেকেন্ডস করে এই টপিকের কনক্লুডিং রিমার্ক নেব প্রত্যেকের কাছে। সজলদা, মোফাক্কারুল ইসলাম সহ এরম যারা রয়েছে তাদের আর এই চিৎকার চেঁচামেচি এবং গুন্ডামি চলবে না। এই মোফাক্কারুল নাকি এগুলো হচ্ছে ফেসবুক টাইগার, আগে বলতো না পেপার টাইগার, এগুলো ফেসবুক টাইগার, এদের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, এরা বড় বড় বাতলিং মারে, ফেসবুকে লাখ লাখ ভিউজ হয়, হ্যাঁ এরা ভাইরাল হয়, এর বেশি কিছু নেই, এটা একটা নেশা। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি আজকে পার্ক সার্কাসের ঘটনাটা যেটা দেখালেন সেটা আরেকবার চালিয়ে দেখুন, দেখবেন সিএপিএফ চুপ করে দাঁড়িয়ে আছে। খেলছে কিন্তু মাঠে কলকাতা পুলিশের মানে টিম, তারাই খেলে মাঠ ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি আসলে এই যে পুলিশের ট্রান্সফরমেশনটা, পুলিশ তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে ক্যাপ্টেন, যিনি বলেছিলেন যে 1 সেকেন্ডে তোমাদের 12টা বাজিয়ে দেবে, জনগণ 1 সেকেন্ডে বোতাম টিপে তাদের 12টা বাজিয়ে দিয়েছে। এখন তিনিও নেই, ক্যাপ্টেনও নেই, ক্যাপ্টেন পাল্টে গেছে, পুলিশও পাল্টে গেছে, যা যা আবার আইন অনুযায়ী তাই হচ্ছে। বেশ, দেবাশিস দা 30 সেকেন্ডস। একটা কথাই বলতে পারি, দেখুন সব থেকে কঠিন হচ্ছে এখানে আইনটা বলবৎ করা। যারা এই বাঁদরামি গুলো করে, মানে সরকার বিভিন্ন মানে জায়গা থেকে ট্যাক্স কালেকশন করে, যারা কষ্ট করে রোজগার করে এই মানে দেশের উন্নতিতে সাহায্য করবে, সরকার বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে আসবে বা ইন্টারন্যাশনাল IMF থেকে গ্রান্ট নিয়ে আসবে, আর এরা এইগুলো ধ্বংস করে জাতীয় সম্পত্তি নষ্ট করবে। কান ধরে এদের থেকে এগুলো আদায় করে নিলে দেখবেন কয়েকটা যদি ইনস্ট্যান্স ঘটে, এরা যখন মানে এত কেন কিছু করতে পারছে, যাতে এদের টাকার উৎসটা ওই সাপ্লাই লাইনটা কেটে দিলে একদিনে সোজা হয়ে যাবে, মানে একদিনে সোজা হয়ে যাবে। তো এতদিন ধরে যা করে এসছে, মানে এর তো কোনো ক্ষমা নেই। এতদিন ধরে করে এসছে, এটাকে ভেবেছে আইন সিদ্ধ এবং তাদের জন্মগত অধিকার। 2-4টে এরকম ইনস্ট্যান্স ঘটলে দেখবেন যে সমস্ত ব্যবস্থা মানে সবকিছু শান্ত হয়ে গেছে, সবাই আইন মেনে চলছে, কেউ আইনের বাইরে গিয়ে আর কোনো কাজ করছে না। ঠিক, সত্যজিৎ স্যার 30 সেকেন্ডস। মোফাক্কারুল ইসলামের মতো ব্যক্তিদের এবার একদম সোজা করে দেওয়া হবে। দেখুন, জাতীয় পতাকা নিয়ে যিনি বলছিলেন ওই রকম মাইকে চিৎকার করে, যেটা সজল একটু আগে বললেন, একটা কথা হচ্ছে, দেখুন সুপ্রিম কোর্টের স্পেসিফিক অর্ডার আছে রাত্রি 10টার পরে কোনো মাইক বাজানো যাবে না, কোনো বক্স বাজানো যাবে না। কিন্তু আপনি দেখবেন যে সব জায়গায় গলিতে গলিতে সেই মাইকের তাণ্ডব, সাধারণ মানুষ শুতে পারে না। বর্তমান সরকার একটা কথাই বলেছে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই অনবরতভাবে যে চালু অবস্থা রয়ে গেছে গত 15 বছর 20 বছর ধরে, সেইটা চালু করা যাবে না। আরেকটা কথা বলি, পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে জাতীয় দেশের অপমান, সেটা আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। যারা এগুলো করছে তারা কিন্তু মুসলমান হিন্দু নয়, তারা ক্রিমিনাল। আইনটা কিন্তু স্পেসিফিক সবার জন্য আছে, এটা ইন্ডিয়ান সিটিজেনের জন্য আছে, সেটা মাথায় রাখতে হবে। মোটর ভেহিকলস অ্যাক্ট মানতে হবে, মাথায় হেলমেট পরতে হবে, এটা মোটর ভেহিকলস অ্যাক্ট, এটা আমার আপনার জন্য মাথায় চড়ে এগুলো করা ঠিক। স্যার আমি আসি, নীলাভ ব্যানার্জি, আমার প্রশ্ন হচ্ছে, যারা করছে তারা তো বটেই, আমি বলছি আইনের আওতায় কি তারাও আসবে না, যারা এদের উস্কেছে, যারা বলেছে যে 1 মিনিটের মধ্যে খতম, 12টা বাজিয়ে দেবে একটা কমিউনিটি, যারা এদের বারবার ক্যাকা ছিছি বলে স্টেজ থেকে উস্কে বলেছে গিয়ে তোমরা এই কাণ্ডগুলো করো। 30 সেকেন্ডস। দেখুন, 1 মিনিটে 12টা বাজিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ একজোট হয়ে এমনভাবে ভোট দিয়েছে না, আজকে দেখুন যিনি এই কথা বলছিল মমতা ব্যানার্জি, তার দল তৃণমূলকে সারা রাজ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যদি নামা হয়, তাও দেখবেন সারা পশ্চিমবঙ্গে কেউ আর তৃণমূল নেই। ওই যে উনি বলেছিলেন না যে 4 তারিখ বেলা 12টার পরে সবাই বলবে আমি বিজেপি করি না, পিঠে লিখে ঘুরবে, কিন্তু আমরা দেখছি অন্য জিনিস। এখন সবাই বলছে আমরা কেউ তৃণমূল করি না, মানে তৃণমূলের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছে। এবং যারা এতদিন অপকর্মগুলোকে মদত দিয়েছে, তাদেরও আইনত নিশ্চয়ই তাদের বিচার হবে, পশ্চিমবঙ্গ সরকারই তাদের বিচার করবে, সেই বিষয়ে আমরা আস্থাশীল। বেশ, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এইরকম একটা লাঠিচার্জ হলো, প্রশ্ন করছে মানে তৃণমূলের কাছে আর কি, এইরকম একটা লাঠিচার্জ হলো বেআইনি ভাবে, হ্যাঁ আবার সংখ্যালঘুদের ওপর, তৃণমূল কি করছে? একটা বাংলা বন্ধ রাখুক না, ফেসবুকে পোস্ট করুন, ফেসবুকে পোস্ট করলে কি হবে? আর ফেস টু ফেস করুক, একটা গিয়ে ওখানে সভা করুন মুখ্যমন্ত্রী।
আমি তো চাই মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরি অভ্যাসটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, কান্ড প্রাক্তন হচ্ছে। মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সজল তো দা। তিনি একটা সভা করুন গিয়ে বোরকা টোরকা পরে, সেটাও করছেন না। উনি যে আসলে কারণ না, হ্যাঁ, উনি নিজের গোছাতে সবাইকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। এটা আজকে সংখ্যালঘু ভাইদেরও বুঝতে হবে। এনাদেরও পাশে নেই, মানে এরা যদি সত্যি কোথায় আজকে? আজকে পাশে প্রাক্তন কোথায়? মুখ্যমন্ত্রী যে কথা আজকে বারবার বলেছিলেন বলি স্টেজে উঠে যে আমি হ্যাঁ। মসিহা হয়ে দাঁড়াবো, তাহলে আজকে কোথায়? আজকে যিনি ওই স্টেজে উঠে লাই লাই করতেন, আজকে কেন তিনি নেই? যিনি বারবার সিএএ থেকে এনআরসি থেকে শুরু করে বারবার এইসব জায়গায় ছুটে যেতেন, আজকে তিনি নেই কেন? ঈদের দিন তো আর এনাকে এমনিও ডাকবে না কেউ, আজকে তো তিনি পাশে দাঁড়াতে পারতেন, তবে তো বেশ। বুঝবো বিরোধী নেত্রী। বেশ সজলদা, আমি আমার পরের টপিকে জবাব চায় বাংলায় আজকে পরের টপিক নিয়ে আলোচনা শুরু করছি, যেখানে জবাব চায় বাংলার দর্শকদের একটা বিস্ফোরক তথ্য দিই, ভয়ঙ্কর তথ্য, শুনলে চমকে উঠবেন। কি? তৃণমূলের একজন প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের একজন প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, সে কার নামে অভিযোগ করছে? সে এক পুলিশ অফিসারের নামে অভিযোগ করছে, মিথুন কুমার দে, যে পুলিশ অফিসার কে অভিষেক ব্যানার্জির পরম ঘনিষ্ঠ। আর শুধুমাত্র মিথুন কুমার দের নামে অভিযোগ করছে না, ওই অভিযোগপত্রে অভিষেক ব্যানার্জির নামটা উল্লেখ করে দিয়েছে, যে অভিষেক ব্যানার্জি এবং তার কথায় বা তার ইনফ্লুয়েন্সে এই মিথুন কুমার দে কি কি কাণ্ড ঘটিয়েছে, কি কি কুকর্ম ঘটিয়েছে, তার মুখেই শুনি। গিয়াসউদ্দিন মোল্লা আজকে মুখ খুলুক জবাব চায় বাংলায়, বিশেষ প্রতিবেদন এবং তার বিশেষ সাক্ষাৎকার দেখুন। এসডিপিও তখন মিঠুন কুমার দে থানা, উস্তি থানা, ডানমাতে অনেক থানায় অনেক কিছু কুকীর্তি করছে, অনেক ভয়কে কথা বলতো না। তার হাতে অনেক বড় লোকের হাত আছে, যাকে তাকে কেস দিয়ে দিচ্ছে, যাকে তাকে তুলে নিয়ে আসছে। কিন্তু আমার সরকার কোনো বিচার করেনি, পঞ্চায়েতের টিকিট কীভাবে বিলি করছে আমার হাতে দেয়নি, ওর হাতে নাকি ওর বাপ দায়িত্ব দিয়েছে, উনি টিকিট বিক্রি করছে দিয়েছে। এই তো ওই যে আছেন সর্বমান কথা, এই অ্যাডিশনাল এসপি হলো সেই মিঠুন কুমার দে। জাহাঙ্গীর কাজ যাই, জাহাঙ্গীর থেকে আবার হাতে ধরে অ্যাডজাস্টমেন্ট হয়। অভিষেক তাকে বলেছে কি না বলেছে জানি না, তিনি তার পাওয়ার খালেন, তাকে পাওয়ার না দিয়েছে এত করে কি করে। শুধু আমরা কেন, তো মগরার থানা চলে যান, জামনহাট থানা চলে যান, অনেক থানায় চলে যান, কখনো বাপ বলছে কখনো বস বলছে, দায়িত্ব দিয়েছে। তো বাপ মানে অভিষেক বাবু আর কি, আমার অভিষেক বাবু দায়িত্ব দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বাপ, এমনটা কে বলছে? মিথুন কুমার দে। এই কথাটা জানাচ্ছেন কে? গিয়াসউদ্দিন মোল্লা, প্রাক্তন এমএলএ, প্রাক্তন প্রতিমন্ত্রী তৃণমূল সরকারের। এই মিথুন কুমার দে কে? মিথুন কুমার দে একজন পুলিশ অফিসার এবং অ্যাডিশনাল এসপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 বছর ধরে ডায়মন্ড হারবারে একে রেখে দিয়েছিল, এমনটাই অভিযোগ। একে দিয়ে বিভিন্ন কুকর্ম করাতো। আমি এর বিশদে জানার জন্য দেবাশিস ধরের কাছে যাচ্ছি, কারণ দেবাশিস ধর যেমন একজন বিধায়ক তেমনি একজন এক্স আইপিএস অফিসার, এবং তিনি বলতে পারবেন এই মিথুন কুমার দে আর অভিষেক ব্যানার্জি এই লিঙ্কটা ঠিক আসলে কি, এবং এবার কি বেরোতে চলেছে ভয়ঙ্কর তথ্য। বলুন স্যার, দেবাশিস ধর। দেখুন, এটা বলার আগে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা যারা এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছেন তারা এতদিন কেন চুপ ছিলেন এবং এতদিন কেন কোনো প্রোটেস্ট করেননি? মানে একটা খুব ইম্পর্টেন্ট কথা যে আজকে সবাই সমস্যারে এক কথা বলছে, কিন্তু এই সিস্টেমটা তো সকলে দেওয়ারে পার্ট অফ দ্য সিস্টেম। মানে প্রত্যেকটা জোন জুড়ে, আমি যেটা আগেই বলেছি, প্রত্যেকটা জোন জুড়ে এক একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া ছিল। কেউ কোথাও 8 বছর, কেউ 9 বছর, কেউ 10 বছর একই জায়গা সামলেছে। কেন সামলেছে এটা খুব স্বাভাবিকভাবে এটা মানুষ বুঝে নিতে পারে, কিন্তু তারাও তো মানে এই সিস্টেমের অঙ্গ ছিল, কেউ কম কেউ বেশি। সেই সময় আমি যখন প্রতিবাদ করেছিলাম, আমি কিন্তু সিস্টেমের বাইরে মানে মধ্যে থেকে যখন যা যা এই ঘটেছে সেইগুলো প্রত্যেকটা প্রতিবাদের স্বর কিন্তু আমি একদম মানে আমার চাকরি জীবনে যখন যখন যা যা হয়েছে প্রত্যেকটা জিনিস প্রতিবাদ করে আজকে আমার উপরে হয়তো অনেক ঝড় নেমে এসছে। আজকে সেই প্রতিবাদ যদি সকলে মিলে একসাথে সমস্যারে করতো তাহলে মনে হয় এত খারাপ জায়গায় সিস্টেমটা যেত না। হয়তো এরা প্রত্যেকেই তখন সুবিধাভোগী সকলেই ছিল, সুবিধাভোগী কেউ ছিল না সেটা নয়। এখন মিথুন কুমার দে, অভিজিৎ,
এরকম বহু নাম আসবে এবং তারা প্রত্যেকে এক একটা পার্ট সামলাতো এবং কে কে কি করেছে সেটা বলতে গেলে ধরুন একটা টক শো যথেষ্ট নয়। এবং ডায়মন্ড হারবারে যেমন একটা, তারপরে বাঁকুড়া পুরুলিয়াতে এক সেট অফ অফিসার ছিল যাদের কাজ ছিল বিভিন্ন ড্রাগস দিয়ে, মানে এনডিপিএস কেস দিয়ে, ওদিকে কুচবিহারে চলেছে, কুচবিহারে এই ইলেকশনের আগে মাথায় বসেছিল রাজীব কুমার নাকি স্যার? যদি একটু বলেন আজকে জবাব চায় বাংলার দর্শকদের, একটু খোলসা করে যদি বলেন। বলছি যে রাজীব কুমার হচ্ছে এদের সবার মানে প্ল্যানার। এখান থেকে বসে উনি বিভিন্ন সময় বিরোধী কণ্ঠস্বর কি করে রোধ করতে হয় সেইভাবে মানে সেট অফ অফিসারকে ডিপ্লয় করা থাকতো এবং তারা মিথ্যা কেস দেওয়া থেকে শুরু করে, এবং যেটা আরেকটা দুদিন আগে যে টপিকটা উঠেছিল, জেলে বসেও দেখছেন 23খানা মোবাইল রিকভারি হয়েছিল, কিভাবে পুরো নেটওয়ার্কটা চালাতো, ক্রিমিনালদের দিয়ে এক্সটর্শন চলতো এবং তাদের দিয়েও, মানে এটা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মানে একজনের বদলে একজনের জেল খাটা জানেন, মানে একজন লোক হয়তো অরিজিনাল লোক সে বাইরে রয়েছে, তার বদলে একজন জেল খাটছে, ঘটনাও কিন্তু ঘটেছে। ইয়েস, দিস ইজ অলসো ফ্যাক্ট। মানে যার জেল খাটার কথা সে জেলের বাইরে, আর যে যার খাটার কথা নয় তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে। দেবাশিস দা, আপনি একটু সঙ্গে থাকুন। ইন্দ্রনীল খাঁ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক বেহালা পশ্চিমের, এবং যেহেতু প্রক্সিমিটিটা ডায়মন্ড হারবারের কাছাকাছি, দক্ষিণ কলকাতার একদম শেষ প্রান্তর দিকে। ইন্দ্রনীল খাঁ, জবাব চায় বাংলা আপনাকে স্বাগত। আমি কিশলয় আমি প্রশ্ন করছি, আজকে গিয়াসউদ্দিন মোল্লা বলছেন মিতুন কুমার দে নামে এক পুলিশ অফিসারকে ব্যবহার করে অভিষেক ব্যানার্জি কুকর্ম এবং তাণ্ডব চালিয়ে বেরিয়েছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে এবং অ্যাডজয়নিং এলাকাগুলোতে। এই ভয়ঙ্কর তথ্যগুলো এবার বেরিয়ে আসছে, এরপর এগুলোর অ্যাকশন তো নিতে হবে স্যার। ইন্দ্রনীল খাঁ। দেখুন, অ্যাকশন শুরু হয়ে গেছে এবং যারা আমাদের পশ্চিমবঙ্গটাকে, সে জাহাঙ্গীরই হোক আর শেখ শাহজাহানই হোক আর কে আছে, তারা সব জবাব পাওয়া শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে একটা শান্তি, যেখানে শান্তিপূর্ণ পশ্চিমবঙ্গ হবে, যেখানে সমৃদ্ধ পশ্চিমবঙ্গ হবে, যেখানে সুখ থাকবে, শান্তি থাকবে, সেখানে কোনো দাদাগিরি থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো ভয় থাকবে না। ভয়কে আউট করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, ভরসাকে ইন করেছে এবং আপনারা ভরসা রেখেছেন, সেই জন্য পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ভরসা যাতে আরও আমরা কতটা সুদৃঢ় করতে পারি প্রত্যেকটা অ্যাকশনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী নির্দেশে যেভাবে করে সে অবৈধ নির্মাণ থেকে শুরু করে অবৈধ ব্যবসা হোক, অবৈধ সিন্ডিকেট হোক, সেখানে কি যেভাবে করে একদম মৌচাকের ঢিলে পাথর মারার মতন তিনি কিন্তু একদম একটার পর একটা ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন। ইন্দ্রনীল বাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন, আপনি যেহেতু এমন মানুষ অথরিটি দিয়েছেন এবং বাকিটা আপনারা নিশ্চিন্তে থাকুন। ঠিক। ইন্দ্রনীল বাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, আমার শেষ প্রশ্ন, আপনিও ব্যস্ত রয়েছেন ইন্দ্রনীল বাবু, অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। ইন্দ্রনীল বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এমন একটি জায়গার বিধায়ক যেখানে এর আগে পার্থ চ্যাটার্জি, যার বাড়ির গার্লফ্রেন্ডের মানে যাই হোক বান্ধবীর বাড়ির তলা থেকে, কাঠের তলা থেকে টাকা বেরিয়েছে, এরকম একটা জায়গার বিধায়ক আপনি হয়েছেন, মানে দুর্নীতির আখড়া হয়েছিল ওই গোটা এলাকাটা। আপনাকেও সেই জায়গাটা সাফ করতে হবে, আপনাকেও এই ডায়মন্ড হারবারের দুর্নীতি, এই পুলিশের দুর্নীতি, এই পার্থ চ্যাটার্জির দুর্নীতি, এগুলো সাফ করে বেহালা পশ্চিমের মানুষকে একটা সুন্দর প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন দিতে হবে। কাজটা কঠিন, কাজটা অসম্ভব নয় এবং আমরা ভারতীয় জনতা পার্টির সরকার সেটা সম্ভব করে তুলবে। অসম্ভবকে সম্ভব করা মোদিজির ওপর, সেই জন্যই মানুষ ভরসা রেখেছেন, কারণ মোদিজি অসম্ভবকে সম্ভব করতে দেখিয়ে গেছেন এবং যেভাবে করে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে চলা সেই ভারতীয় জনতা পার্টির আজকে সরকার এসছে এবং সেই সরকার যেভাবে করে দুর্নীতির বিরুদ্ধে একেবারে পুরো ফুল একদম ফ্রন্ট ফুটে খেলছে, আপনারা বুঝতেই পেরে গেছেন। এবং কোনোভাবে কোনো চোর, কোনো জোচ্চোর, কোনো সে চাকরি চোর হোক, রেশন চোর হোক, যারা সিন্ডিকেট চালিয়েছে, গুন্ডামি করেছে, তারা যদি হঠাৎ করে গেরুয়া আবির মেখেও ভাবে যে আবার সিন্ডিকেট চালাবে, আবার গুন্ডামি করবে, তো কোনো রেয়াত হবে না। পুলিশের এবং প্রশাসনকে সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে যে আমাদের এখানে জিরো টলারেন্স টু ক্রাইম, জিরো টলারেন্স টু করাপশন, অর্থাৎ ক্রাইম এবং করাপশনের যেন কোনো জায়গা না থাকে আমাদের পশ্চিমবঙ্গে, সেই মতে নির্দেশ এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করা শুরু হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ ইন্দ্রনীল বাবু। আমি আলোচনায় আসি স্টুডিওয়ে, আমার সঙ্গে সজলদা রয়েছেন। সজলদা, আপনার কাছে যাওয়ার আগে, আমি বাকিদের কাছে যাওয়ার আগে আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা ছোট্ট বক্তব্য শোনাবো। ডায়মন্ড হারবার পুলিশের কল আর হোয়াটসঅ্যাপ চ্যাটের দিকেও নজর দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন সেখান থেকে কার মাথায় টান পড়বে সেই দিকে নজর থাকছে, দেখুন।
আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর বিয়ে ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। এই হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল রেকর্ড দেখলে তো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে সজলদা। 30 সেকেন্ডস। না হে তো বেরিয়ে আসবে, এখন কতজনের বার করবেন সেটাই হচ্ছে মুশকিল। আসলে দেখুন, এই কথাটাই যথেষ্ট পুলিশকে কাঁপিয়ে দেওয়ার জন্য। কারণ আমি আপনাকে বলছি, নিচুর তলার পুলিশ ছিল বলির পাঠা। আমাদের ক্ষোভ, যন্ত্রণা, রাগ, অভিমান তাদের ওপর গিয়ে পড়তো। আসল ওপরতলার পুলিশ যাদেরকে সাসপেন্ড করা হচ্ছে তারা ছিল নাটের গুরু। এই বলছিলেন না পুলিশ সংবিধান মেনে চলে, পুলিশ 15 বছর সংবিধান মেনে চলতে পারেনি, ওপরওয়ালার নির্দেশ মেনে চলেছে। এই ওপরওয়ালাগুলোকে জেলে ভরে দিলে, শুধু সাসপেন্ড করলে না, আমি মাননীয় আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আরেকটু কঠিন হয়ে যদি 2-4 থেকে জেলে ভরে দেওয়া যায়। উনি বলেছেন অপেক্ষা করুন, দেখতে পাবেন। আমি বলছি তাহলেই সব ঠিক হয়ে যাবে। দেখুন একদম না সে তো যাবেন, বেশ কিছু জেলে যাবেন। হ্যাঁ, আমি বলছি যে নিচুর তলার কর্মীরা তারা আজকে আনন্দে নিঃশ্বাস নিচ্ছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে তারা। আপনারা অনেক ছবি পেয়েছেন তার। আমি বলছি এই নিচুর তলা কর্মীদের প্রাণান্তকর অবস্থা করে রেখেছিল এই সরকার। যদি ওরা শুধু ভগবানকে প্রে করছিল যেন এই সরকার আর কখনো না ফিরে আসে। বেশ স্যার, 10 সেকেন্ডস করে আমি পাবো। সত্যজিৎ স্যার 10 সেকেন্ডস এবং নীলাভ 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। হ্যাঁ, দেখুন আমরা যখন পুলিশ ট্রেনিং কলেজ থেকে বার করি, ওত নিয়ে বাইরে আসি, তখন আমাদের একটাই কথা বলা হয়, যা কিছু করবেন সব কিছু সংবিধান মেনে চলতে হবে। আমাদের একটু ছোট্ট করে, আজকে সময় নেই, দেখুন 4টে স্তম্ভের উপরে প্রশাসন দাঁড়িয়ে থাকে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার। সেটা হচ্ছে, একটা হচ্ছে যা কিছু কাজ করবে পুলিশ অফিসাররা, দ্যাট শুড বি লফুল। দ্বিতীয় কথা থাকবে, দ্যাট শুড বি ট্রান্সপারেন্ট, স্বতঃস্ফূর্ত থাকবে। তার 3 নম্বর হচ্ছে নিরপেক্ষতা থাকবে, আর ঘটনাটা জাস্ট করা থাকবে। এই মিতুন দে কিংবা যারা যারা করেছেন তারা বোর্ডের চাল হয়ে গেছে, এবার মাথা বেসিক্যালি মাথা। নীলাভ 10 সেকেন্ড। দেখুন, এই মিতুন দে, শান্তনু সিনহা বিশ্বাস সহ এক অংশের দুর্বিনীত পুলিশদের দিয়ে দিনের পর দিন যে কাজ অভিষেক ব্যানার্জি চালিয়েছে, তার ফল এই মডেল। এই যে ডায়মন্ড হারবার মডেল বললো, ডায়মন্ড হারবার মডেল মানে কি? জাহাঙ্গীর মডেল। এই মডেলকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করবে বিজেপির সরকার। এই কোন পশ্চিমবঙ্গে নতুন করে শাহজাহান, জাহাঙ্গীর জন্মাবে না যারা মানুষের উপর অত্যাচার করবে। মানুষের স্বাধীনতা কাটতে আমরা দেব না। মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাংলা দেখা যাবে। আমার সময় একদম শেষ। শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুনের রাজত্ব চলবে না। সবাই থাকবে এখানে, সব জাতি ধর্ম নির্বিশেষে থাকবে, শান্তিপূর্ণভাবে আইন মেনে থাকবে। এটা একদিকে যেমন বললাম, অন্যদিকে এই পুলিশের মাধ্যমে যারা অত্যাচার চালাতো, কুকর্ম চালাতো, সে পিসি হোক বা ভাইপো, এই জায়গায় কিন্তু এবার টান পড়তে চলেছে। হয়তো বুক দুরু দুরু সবার করছে যারা একসময় তাণ্ডবগুলো করে বেরিয়েছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।